প্রেম, পরিত্যাগ ও পরিণয়ের এক চিরন্তন গল্পের এক্সপ্লেনেশন নিয়ে আজ হাজির হয়েছি। নমস্কার বন্ধুরা, আমি শিল্পী আর ফিল্মসার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস অবলম্বনে তৈরি পরিণীতা সিরিজটিকে আজ আমি এক্সপ্লেন করে শোনাবো। তাহলে বন্ধুরা ভিডিওটি শেষ অবধি দেখো, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ জানাবো। এক বর্ষামুখর দিনে বিগত 4 বছরের বিচ্ছেদের পর মুঙ্গের রেল স্টেশনে আবার দেখা হলো দুজনার, শেখর এবং ললিতার। শেখর যাচ্ছে তার ব্যবসার কাজে দারভাঙ্গা। ওখানকার রয়্যাল ফ্যামিলি শেখরের ক্লায়েন্ট। দুপুরে একটা ট্রেন ছিল, কিন্তু এই অঝোরে বৃষ্টির কারণে সেটা ক্যান্সেল হয়ে গেছে। এবার ট্রেন সেই রাত 8:30টায়। জল থই থই স্টেশনে শেখর ওয়েটিং রুমটা কোন দিকে জানতে চাইলে স্টেশন মাস্টার বলেন যে সেটা ছাদ ভেঙে গেছে, জল পড়ছে, ওখানে বসা সম্ভব নয়। ঘোড়ার গাড়ির কোচওয়ান বলল, জানানা রুমে কি কেউ বসে আছে? জানানা রুম মানে লেডিস ওয়েটিং রুম। স্টেশন মাস্টার বললেন, না, কেউ নেই সেখানে, আপনি চাইলে সেখানে বসতে পারেন। ওদিকে ললিতা এই মুঙ্গেরেই থাকে, একটা স্কুলে পড়ায়। সেখানে দিনুদাদা এসে খবর দিল যে গিরিনবাবু এসেছেন। ললিতা গিরিনবাবুর কাছে গেলে সে বলল যে কলকাতা থেকে তার এসেছে, তেনার শরীরটা খুব খারাপ। ললিতা বলল, তাহলে আজই আমি রওনা হয়ে যাই। গিরিন বলল, কিন্তু আজ তো আমি যেতে পারবো না, কিছু কাজ আছে। ললিতা বলল, তোমায় এখন যেতে হবে না, আগে আমি পৌঁছে দেখে নি কতটা কি অবস্থা, তারপর তুমি যেও। এই ফাঁকা স্টেশনে শেখরের মনে পড়ে ললিতার একটা কথা। ললিতা বলেছিল ও তো মুঙ্গের থেকে এসেছে, মুঙ্গেরে পড়াশোনার সেরকম সুবিধা নেই, তাই কলকাতায় পড়াশুনো করবে। মনে পড়ে অতীতে ফেলে আসা কিছু মধুর স্মৃতি। মনে পড়ে শেখরের পাশের বাড়ির ললিতাকে। পাশের বাড়ির খুড়ো গুরুচরণবাবুর ভাগ্নি ললিতা। অল্প বয়সেই সে তার মা বাবাকে হারিয়েছে। এখন ললিতা তার মামা মামির কাছেই থাকে। শেখরের ঘরটা দোতলায়, আর এই দুটি ছাতের মাঝখানের একটা দেওয়াল ভাঙা। সেখান দিয়েই এই বাড়িতে ললিতার অবাধ যাওয়া আসা। এ বাড়ির সকলেই ললিতাকে খুব পছন্দও করে আর ভালোবাসে। শেখরের ঘর গুছিয়ে রাখা, এমনকি শেখরের দেরাজের চাবিও থাকে ললিতারই কাছে। যখন তখন দেরাজ খুলে দরকারে অদরকারে টাকা নিয়ে যেত ললিতা। তা সেরকমই একদিন খুব সুন্দর সেজে গুজে এসেছে ললিতা, থিয়েটার দেখতে যাবে। শেখরের দরাজ থেকে 10 টাকা বের করে বারবার করে বলছে, 10 টাকা নিলুম শেখরদা। শেখর তখন এক মনে একটা বই পড়ায় ব্যস্ত। ললিতার বারবার এই কথাটা বলার কারণ হলো শেখর একবার মুখ তুলে ওর দিকে তাকাক। শেখর ললিতার দিকে তাকিয়ে খানিকক্ষণ চোখ সরাতে পারল না। তারপর বলল, তা কোথায় যাওয়া হচ্ছে শুনি? ললিতা বলল, থিয়েটার দেখতে। আমি, কালী, চারু, চারুর মা আর তার মামা। শেখর ভ্রু কুঁচকে বলল, এই মামাটিকে? ললিতা বলল, খুড়ের মামাতো ভাই গিরিনবাবু, সে তো মুঙ্গেরে থাকে, কলকাতায় পড়তে এসেছে। সেখানের কলেজে নাকি আর বেশি দূর পড়ার উপায় নেই, তাই এখানেই ভর্তি হবে। শেখর বলল, বাহ, তার সম্পর্কে সবকিছু একবারে তটস্থ করে দেওয়া হয়েছে দেখছি। শেখর অন্য কোনো পুরুষের সাথেই ললিতার মেলামেশাকে একদমই পছন্দ করে না। এরা দুজন দুটি অভিন্ন হৃদয়। এই মুঙ্গেরে এসে এই কথাই মনে পড়ছে শেখরের। প্ল্যাটফর্মের বাইরে দাঁড়িয়েছিল শেখর। স্টেশন মাস্টার বলল, কি করেন মশাই? শেখর বলল, আমি একজন উকিল। স্টেশন মাস্টার আবার বলল যে, আপনার কি বিয়ে থা হয়ে গেছে? ছেলে মেয়ে কয়টি? তখন শেখর আবার ভাবতে শুরু করলো সেই রাতের কথা, যেদিন শিব দুর্গার বিয়ের দিন, মানে শিবরাত্রির দিন রাত্রেবেলায় শেখর গোপনে ললিতার গলায় মালা পরিয়ে একান্ত নিজের করে নিয়েছিল ললিতাকে। বৃষ্টি কিছুটা ধরলে শেখর কিছু খেতে গেল, কেননা সকাল থেকে তার সেরমভাবে কিচ্ছু খাওয়া হয়নি। সেই সময় স্টেশনে এসে পৌঁছালো ললিতা। ও কলকাতা যাবে মামির কাছে। শেখর পিছন ফিরে তখন মিষ্টি খাচ্ছে। দেখা হলো না দুজনার।
স্টেশন মাস্টারের তো হাত পা কাঁপছে, কেননা জানানা রুমে তো অলরেডি শেখরকে বসতে দেওয়া হয়েছে। এখন ললিতা এলো। একজন বাঁকুড়ার লোক একটি বিপ্লবী গান ধরেছেন। সেই শুনে শেখরের মনে পড়ল আবার ললিতার কথা। এই বিপ্লবীদের খুবই পছন্দ করত সে, তাদের মিছিলে টাকা দিত। তখন দেশভাগের সময় ললিতা বলতো যে ইংরেজরা আমাদের ভাই ভাইয়ের জাত ভুলে একসাথে থাকাটাকে ভয় পায়, তাই ওরা বাংলাকে ভেঙে ভাগ করে বাঙালির কোমর ভাঙতে চায়। ওরা পারবে না, দেখে নিও শেখরদা, শয়ে শয়ে বাংলা মায়ের সন্তানেরা একেবারে ঝাঁপিয়ে পড়বে। এরপর শেখরের খাওয়া শেষ হলে সে স্টেশনে গেল। স্টেশন মাস্টার বলল, একজন জানানা এসেছেন, এবার আপনি কি করবেন? এবার তো আপনাকে বাইরেই ট্রেনের অপেক্ষা করতে হবে। শেখর বলল, আমি একবার ওনার সঙ্গে কথা বলে দেখি, আমি ঘরের এক কোণায় চুপচাপ বসে থাকব। জানানো রুমের বাইরে থেকে বারবার ডেকেও কারো সাড়া পেল না শেখর। বাধ্য হয়ে ভিতরে ঢুকে গেল। দেখল জিনিসপত্র নেই, আর তিনিও নেই। তার নিজের জিনিসপত্র নিয়ে শেখর অন্যত্র যাবে বলে ঠিক বাইরে বেরোলেই মুখোমুখি হলো দুজনার। অপলক চেয়ে রইল দুজনেই। মনে পড়ল সেই শিবরাত্রির দিনে শিবদুর্গাকে সাক্ষী রেখে ওরা বিয়ে করেছিল। স্টেশন মাস্টার সেখানে এলে দুজন দুদিকে চলে গেল। ললিতা ছুট্টে জানানা রুমে ঢুকে পড়ল। মনে এক অস্বাভাবিক অস্থিরতা। ললিতার মনে পড়ল তার মামাতো বোনের দিন পাত্রপক্ষ হঠাৎ করে 7,000 টাকা দাবি করেছে। ললিতার মামা গুরুচরণবাবু শেখরের বাবার কাছে হাত জোর করে এসে দাঁড়ালো, কিছু ব্যবস্থা করে দিতে বলল। শেখরের বাবা হলেন একজন ব্যবসায়ী মানুষ, এমনি এমনি তো তিনি কোনো টাকা ধার দেবেন না। তাই গুরুচরণবাবু তার ঘরের দলিলটা নায়েব মশাই মানে শেখরের বাবার কাছে জমা রাখলেন। তার বদলে তিনি 7,000 টাকা ধার নিলেন। নায়েব মশাই ভেবেছিল এ টাকা কি আর গুরুচরণ মেটাতে পারবে, অর্থাৎ তাদের এই পৈতৃক ভিটেটা তার হলো, এটা তিনি শেখরের নামে করে দিয়ে যাবেন। শেখর সেই ভাঙা ওয়েটিং রুমেই এলো। কিছু করার নেই, ঘরটা পুরো জলে ভর্তি। সেখানেই বসে তার মনে পড়ল যে শেখর ওর মাকে নিয়ে পশ্চিমে গিয়েছিল। প্রতিবার ললিতাও ওদের সাথে যায়, এবার যায়নি। একদিন শেখরের মা তার ঘরে একটা চিঠি হাতে নিয়ে বসে খুব কাঁদছেন। শেখর এসে জিজ্ঞেস করলো, কি হয়েছে মা, কাঁদছো কেন? কার চিঠি? শেখরের মা বলল, বড় বৌমার। চিঠিটা শেখরকে দিলে সে পড়ল। লেখা রয়েছে, গুরুচরণ খুড়ো ব্রাহ্ম হয়েছেন। বাবা মশাই এতে খুব রেগে তাদের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়েছেন, আর ছাতের ভাঙা পাঁচিলের অংশটাও আবার ভালো করে গেঁথে দিয়ে ও বাড়ির সঙ্গে যাতায়াত বিচ্ছিন্ন করেছেন। শেখর অধৈর্য হয়ে জিজ্ঞেস করল, মা, খুড়োমশাই ব্রাহ্ম হলে কি ললিতাও ব্রাহ্ম হবে? মা বললেন, চিঠিটা আগে পুরোটা পড়। চরণবাবু দেনা শোধ করে দেবার পর তোর বাবা মশাই যে কেন ক্ষেপে গেলেন তার উপর, এমন কীর্তি শুরু করলেন যে রাতারাতি তার মেয়েদের আর তার ভাগ্নিকে পাত্রস্থ করতে না পারলে তিনি গুরুচরণবাবুকে একেবারে একঘরে করে ছাড়বেন। সব সর্বনাশ তো তারই জন্যে হলো। চিঠিতে আরও লেখা রয়েছে, গিরিনবাবু এক প্রকার ওই বাড়ির অভিভাবক। খুড়ি খুব মনোকষ্টে আছেন। যা বুঝছি গিরিনবাবুর সহিত ললিতার বিবাহের কথা চলছে। মা, আপনি ঠাকুরপোকে নিয়ে সত্বর কলকাতায় আসুন। মনে হয় আপনি থাকলে এই সর্বনাশ ঠেকানো যায়। এরপর ফিরে আসি আবার স্টেশন মাস্টারের কাছে। স্টেশন মাস্টার শেখরকে জিজ্ঞেস করলো, ওই বোনটিকে কি আপনি আগে থেকেই চেনেন? শেখর ভাবল আবার সেদিনের কথা। চিঠি পেয়ে তাড়াতাড়ি তারা কলকাতায় ফিরে এসেছিল। ললিতা শেখরকে ডেকে জিজ্ঞেস করেছিল, তোমাকে অতগুলো চিঠি লিখলাম, তুমি একটারও তো জবাব দিলে না। শেখর কেমন জানি ক্ষুণ্ণ হয়ে আছে ললিতার উপর। সে বলল, কই, আমি তো কোনো চিঠি পাইনি। কি লিখেছিলে চিঠিতে? ললিতা বলল, সে অনেক কথা, সবই তো জেনেছ, এবার আমাকে কি করতে বলো? শেখর বলল, আমি আমি কেন তোমাকে কিছু করতে বলবো? ললিতা বলল, তুমি ছাড়া আমাকে কে বলবে? শেখর বলল, আমি তোমাকে কোনো কথা বললে তুমি সে কথা শুনবে কেন? কে আমি? ললিতা বলল, এসব কি বলছো তুমি? তোমার কথা আমি শুনবো না? তোমার কথা শোনাই তো আমার ধর্ম।
দোহাই তোমার, আমায় নিয়ে এমন তামাশা করো না। আমি এমনিতেই সবসময় ভয়ে ভয়ে থাকি। তুমি কাছে নেই, মা নেই, মামা ব্রাহ্ম হয়েছেন। এখন যদি তোমার মা আমাকে ঘরে তুলতে রাজি না হন? শেখর বলল, সেইটাই কি স্বাভাবিক নয়? গুরুচরণ খুড়ো গিরিনবাবুর থেকে ধার নিয়ে আমার বাবার ধার মিটিয়েছেন, আর সেই ধার মেটাতে না পেরে তার হয়েছেন। ললিতা বলল, মামা যাই হয়ে থাক না কেন, তুমিও যা, আমিও তা। মা যদি তোমাকে ফেলতে না পারেন, তাহলে আমাকেও ফেলতে পারবেন না। আর ধারের কথা আমি ভাবি না, সে সুদে দিয়ে যাবে ক্ষণ। শেখর বলল, সুদে দেওয়া যাবে? কে সুদবে? তুমি? ললিতা বলল, জানো না মেয়ে মানুষ কার থেকে টাকা পায়? আমিও তার থেকেই পাবো, তোমার থেকে। শেখর বলল, সেসব কথা কাউকে বলেছো নাকি? মানে তাদের গোপনের বিয়ের কথাটা বলল শেখর। ললিতা বলল, আমি কেন কাউকে কিছু বলতে যাব? যা বলার সে তো তুমিই বলবে। শেখর বলল, কিন্তু গিরিনবাবুর কাছে ধারটা তো শোধবার নয়। তোমার মামা তো তোমাকে বিক্রি করেছেন তার কাছে। সেই তো ভাববে এখন তোমার ভাবনা। সেই দিনটার কথা মনে পড়ে চোখে জল এলো ললিতার। এবার যাই শিবরাত্রির দিনের বেশ কিছুদিন আগের ঘটনায়। সেদিন বিপ্লবীরা রাস্তায় বন্দে মাতরম স্লোগান দিতে দিতে এগিয়ে চলেছে। ললিতাও রয়েছে সেখানে। হঠাৎ করে একটি গুলির আওয়াজে মিছিল রণভঙ্গ হলো। সবাই যে যেদিকে পারলো দৌড়ালো। বিপদ বুঝে সেখানে শেখর গিয়ে হাত ধরে টেনে নিয়ে আসে ললিতার। এরপর বাড়ি ফিরলে তার মা বলেন, ঠাকুরমশাই পশ্চিমে যাওয়ার একটা ভালো দিন দেখেছেন, শিবরাত্রির পর দিন। তুই গোছ গাছ শুরু কর বাবা। শেখর বলল, সে ললিতা করবে খন। কিন্তু মা বলল, ললিতা তো এবার আমাদের সাথে যাচ্ছে না বাবা। শেখর বলল, কেন যাচ্ছে না? ললিতার মামাতো বোন কালী এসে বলল, তুমি জানো না শেখরদা, শেষদির তো বিয়ে হয়ে যাচ্ছে। শেখর অবাক হয়ে বলল, ললিতার বিয়ে? কখন, কার সাথে? কালী বলল, তা এখনো ঠিক হয়নি, তবে বাবা বলেছেন এবছর শ্রাবণের মধ্যেই শেষদির বিয়ে ঠিক করে দেবেন, নইলে আমাদের একঘরে হতে হবে। ট্রেন এখনো অনেক দেরি। বৃষ্টি আবার একটু ধরেছে। ললিতা জানালা রুম থেকে বেরিয়ে একটু বাইরে দাঁড়ালো। ওদিকে শেখরও ওয়েটিং রুম থেকে বেরিয়ে বাইরে বেঞ্চে এসে একটু বসলো। ভাবলো, সেদিন বলেছিল ললিতা, আমার মামা আমাকে বিক্রি করেননি। তিনি সেরকম মানুষই নন। তার কোনো দায় ছিল না আর বাপ মাম্মরাই আমাকে এখানে নিয়ে আসার। তিনি এনেছিলেন, মেয়ের মতো করে আমাকে মানুষ করেছেন। আমাকে একখানা কথা বলি, জগতে আমাকে বিক্রি করার অধিকার একমাত্র তোমারই আছে। টাকা ধার দেবার ভয়ে তুমি আমাকে বিক্রি করতেই পারো। ললিতা এদিকে ফিরে দেখলো শেখর একটা বেঞ্চে বসে রয়েছে। ললিতা সামনে এসে বলল, ওদিকের ওয়েটিং রুমটায় এসে কিন্তু বসা যায়। শেখর না বোঝার ভান করে বলল, কাকে বললে? আমাকে? ললিতা বলল, এখানে আর কাউকে তো দেখছি না। শেখর বলল, না, আমি এখানেই ঠিক আছি। ললিতা সেই ভাঙা ওয়েটিং রুমটা দেখতে গেল। শেখর ভয় পেয়ে তার পিছনে এসে বলল, এই ভাঙা ঘরটার নিচে আবার কেন এলে? ললিতা বলল, দেখতে। বসার উপযুক্ত জায়গা হিসেবে চমৎকার। শেখর বলল, সে 2-3 ঘন্টার ব্যাপার, ঠিক কেটে যাবে। এসে বেঞ্চে দুজনে আবার বসলো। ললিতা জিজ্ঞেস করল, মা কেমন আছেন? শেখর বলল, ভালো আছেন, সবাই ভালো আছেন। ললিতা বলল, মামি খুব বলেন সকলের কথা। শেখর বলল, তিনি কেমন আছেন? ললিতা বলল, ভালো। শেখর বলল, কালী, মাতু, দুর্গা তারা কেমন আছে? ললিতা বলল, কালীর তো বিয়ে হয়ে গেছে। বাকি সবাই ভালোই আছে। শেখর বলল, আর গিরিন বাবু, তিনি কেমন আছেন? একদিন রাস্তাতে গুরুচরণবাবু হেঁটে যাচ্ছিলেন। শেখরের বাবা তাকে দেখতে পেয়ে বললেন, মেয়ের তো বিয়ে হয়ে গেল, শুনেছি নাতি নাতনির মুখও দেখবে। তা আমি আমার ধারের সুদ আসলের মুখ দেখব কখন, বলতে পারো? গুরুচরণবাবু বললেন, এই কথাগুলো আমরা যদি আপনার বৈঠকখানায় বসে বলি। নায়েব মশাই বললেন, ঠিক আছে, তাই এসো, তবে আসার সময় সুদের টাকাটা নিয়ে এসো, নইলে মর্গেজে রাখা বাড়িটা তো দখল করতে হয়। এইসব কথা পিছনে দাঁড়িয়ে শুনছিল গিরিন।
গিরিন এরপর গেল গুরুচরণবাবুর বাড়ি। টাকা ধার দিয়ে বলল যে আপনি নায়েব মশাইয়ের ধারটা শোধ করে দিন। গুরুচরণবাবু কিন্তু কিন্তু করলে। গিরিন বলল, এরকম ভাবছেন কেন? মানুষের দরকারেই তো মানুষ কাজে লাগে। গুরুচরণবাবু বললেন, তোমাকে কত টাকা সুদ দিতে হবে? গিরিন বলল, ওসব না হয় পরে দেখা যাবে। সে সময় ললিতা চা দিতে এসে বলল যে ওনাকে বোধ করি ঈশ্বরই পাঠিয়েছেন। গিরিন আর গুরুচরণবাবু চা নিলে গিরিন ললিতাকেও চা খেতে বলল। গুরুচরণবাবু বললেন যে ললিতা চা খায় না, শেখর পছন্দ করে না। এদিকে স্টেশনের বেঞ্চে বসে দুজনেই অনেকক্ষণ চুপ করে আছে। শেখর বলল, তোমরা কি এখন মুঙ্গেরেই থাকো? ললিতা বলল, হ্যাঁ, সকলের সাথেই থাকি। সকলেই এখানেই থাকে, কালীর শ্বশুর বাড়ি তো এখানে। শেখর বলল, সেই তাস খেলা কি এখনো চলে? ললিতা বলল, হ্যাঁ, সে চলবে না? বেশ চলে। গিরিন কলকাতায় থাকাকালীন তাস খেলা শিখিয়েছিল ললিতাকে। প্রতিদিন দুপুরে বসে চারু, তার মা, ললিতা আর গিরিন তাস খেলত। গিরিনের মনে মনে বেশ পছন্দ হয়েছিল ললিতাকে, আর চোখে তাকিয়েই থাকতো তার দিকে। খবর পেয়ে শেখর একদিন ললিতাকে ডেকে খুব বকেছিল মানুষের সাথে বসে তাস খেলার জন্য। শেখর প্রথম থেকেই গিরিনবাবুকে খুব একটা পছন্দ করতো না। একে তো সে ব্রাহ্ম, তারপর আবার ললিতার সাথে তার বন্ধুত্ব দিন দিন বেড়েই চলেছে। যেই শুনেছে ওরা চোখের বালি থিয়েটার দেখতে যাবে, অমনি রেগে আগুন। বলল, খবরদার, ওসব থিয়েটার দেখতে যাবে না, ওগুলো বড়দের সিনেমা, ছোটদের দেখতে নাই। ললিতা বলল, আমি তো পড়েওছি। শেখর বলল, প্রচন্ড অন্যায় করেছ ওটা পড়ে, ওটা বড়দের বই। ললিতা কাঁদো কাঁদো হয়ে বলল, আমি ছোট নাকি? শেখর বলল, মুখে মুখে তর্ক করে আমি পছন্দ করি না ললিতা। ললিতা বলল, তুমি কখনো আমার সাথে ভালো করে কথা বলো না, তুমি খুঁটেই ফেলো আমায়, মরেই যাই আমি। চলে গেল ললিতা কাঁদতে কাঁদতে। জানানোর রুমে তার জ্যাকেটটা ভুলে গেছে শেখর। সেটাই হাত দিয়ে ললিতার মনে পড়ল। পশ্চিমে রওনা দেবার সময় সে শেখরের আলমারি থেকে টাকা নিয়ে এই জ্যাকেটটা বানিয়ে দিয়েছিল। পশ্চিমে বেশ ঠান্ডা, আর শেখরের অল্পতেই ঠান্ডা লাগে। শেখর বলেছিল, তুমি আমায় নিয়ে এত ভাবো কেন বলো তো? ললিতা বলেছিল, সবকিছু কি দরকারেই করতে হবে কেবল? ভাবনাটা না হয় অদরকারেই করলাম। শেখর যাওয়ার আগে তার দেরাজের চাবিটা তার হাতে দিয়ে বলেছিল, এটা রাখো, এবার বেশ কয়েক মাসের জন্য যাচ্ছি। আলমারিতে টাকা রাখা রইল, যখন যেমন দরকার নিয়ে নিও। আর দরকার পড়লে চিঠি লেখো, অদরকারেও লিখো। শেখর বলল, এবার শিবরাত্রির উপোস করবে ললিতা? ললিতা বলল, প্রতিবারেই তো করি। শেখর বলল, কেন করো ললিতা? শিবের মতো বর পেতে? গিরিনবাবু তোমার জন্যে শিবের মতো বর খুঁজে আনবে। সামনের বছর আমার কি হবে ললিতা? ললিতা বলল, কি আবার হবে, তোমার বউ গুছোবে সবকিছু। শেখর বলল, সে না হয় গুছোবে, কিন্তু ললিতা রানী, দুম করে পরের ঘরে চলে যেও না। আমায় সবকিছু গুছিয়ে বুঝিয়ে তবে তোমার ছুটি। আবার ফিরে আসি রেল স্টেশনে। ওয়েটিং রুমটাতে ছাদ ভেঙে যাওয়ার কারণে খুব জল পড়ছিল। সেখানেই বসেছিল শেখর। ললিতা সেখানে এসে বলল, ওই ঘরে গিয়ে বসতে পারো। শেখর বলল, না, এখানেই ঠিক আছে। ললিতা বলল, দোহাই তোমার শেখরদা, আর কথা বাড়িও না। বৃষ্টিতে ভেজা ঠান্ডা তোমার সহ্য হয় না, বুকে সর্দি বসে। তখন না গেলেও কিছুক্ষণ পর শেখর গেল জানানা রুমে। গিয়ে বলল, মনে হচ্ছে নিজের ঘরে তুমি আমাকে অভ্যর্থনা করছো। শেখর বলল, একটা কথা জানতে খুব কৌতূহল হচ্ছে। স্টেশন মাস্টারের কাছে শুনলাম কলকাতা চলেছ। ললিতা বলল, হ্যাঁ, মামি ওখানেই গেছে, মাতু আর দুর্গাকে নিয়ে। তার এসেছে, মামির শরীরটা একটু খারাপ যাচ্ছে। শেখর বলল, একা কেন? গিরিনবাবু এই দুর্যোগের মধ্যে তোমায় একা ছেড়ে দিলেন? ললিতা হেসে বলল, একা যাওয়া আসা আমার অভ্যেস আছে। বউ কি কলকাতায়? ললিতা জিজ্ঞেস করল। শেখর বলল, এখনো সেই পদের দাবিদার কেউ হয়নি, তবে হবে শিগগির।
কথা হয়ে আছে এই অঘ্রাণের শেষে। ললিতার মনে পড়ল একবার আলমারি থেকে টাকা নিতে গিয়ে ললিতা বলেছিল, যখন দরকার হয় টাকা তো নিয়ে যাই, শুধবো কি করে? শেখর বলেছিল, শোধ তো হচ্ছে। ললিতা তাকিয়ে থাকে শেখরের দিকে। শেখর বলল, বুঝলে না তো, বড় হও তখন বুঝবে। ললিতা বলল, আমি বড় হয়ে গেছি। শেখর বলল, বেশ বড় রকমের বড় হলে বুঝবে সব ধার শোধ দিতে নেই, আর অধিকারের জায়গায় ধার জমে না। বাইরে অঝোরে বৃষ্টি হচ্ছে। রুমে দুজনে মুখোমুখি বসে আছে, কিন্তু কি কথা বলবে বুঝতে পারছে না। শেখর বলল, স্বদেশীদের নামে কি এখনো পাগলামি করা হয়? ললিতা বলল, সেই পাগলামিতে তো তুমিও সামিল হয়েছিলে, দেখেছিলাম আমি। বাংলা ভাগের সেই দিনে তুমিও নেমেছিলে পথে। সারা শহর সেদিন পথে নেমেছিল, তবুও ভাঙন ঠেকানো গেল না, দুটুকরো হয়েই গেল। শেখর বলল, তার পরদিন চলে গেছিলে তোমরা। সেই পাগলামি কি এখনো চলে ললিতা? ললিতা বলল, না। শেখর বলল, কেন? গিরিনবাবু পছন্দ করেন না? ললিতা বলল, পছন্দ? পারলে সবকিছু ছেড়ে ঝাঁপিয়ে পড়েন। আলিপুর বোমার মামলায় বিপ্লবীদের জন্য যে তহবিল হয়েছিল, তাতে শুনেছি গিরিনবাবু 500 টাকা দিয়েছেন। শেখর বলল, বাবা, এই গুণটা তো তার আগে ছিল না। তোমার ইনফ্লুয়েন্সেই বোধ করি তিনি বিপ্লবী হয়ে উঠেছেন। ভালোই মিলেছে দুজনে। গিরিনের কথা ওঠায় এখনো শেখর রেগে যায়, তাই উঠে চলে যেতে যাচ্ছিল। ললিতা বলল, ওই ঘরে তো বসার মতো জায়গা নেই। শেখর বলল, প্ল্যাটফর্মে গিয়ে বসবো। ললিতা বলল, আমার গাড়ি তো আগেই এসে যাবে, 7:30টায়। সেই সময়টুকু কি এখানে বসা এতটাই অসুবিধা হয়ে যাচ্ছে? শেখর আবার রেগে গিয়ে বলল, হ্যাঁ, অসুবিধা হয়ে যাচ্ছে। পরস্ত্রীর সঙ্গে গল্প করাটা আমার রুচিতে বাঁধে। সেই সময় স্টেশন মাস্টার এসে বলল, সর্বনাশ হয়ে গেছে। ওই জাভেদপুর সাইডের বিপ্লবীরা ট্রেন লাইন উড়িয়ে দিয়েছে, সব ট্রেন বন্ধ। ললিতা আবার ফিরে গেল সেদিনের ঘটনায়, যেদিন গুরুচরণবাবু নায়েব মশাইয়ের বৈঠকখানায় সুদের টাকা নিয়ে যাওয়ার কথা ছিল। সেদিন সন্ধ্যের দিকে শেখরের মায়ের শরীরটা বেশ খারাপ ছিল। ললিতা তাকে ওষুধ খাওয়াচ্ছে, আর তিনি ছটফট করছেন। বলছেন, ওদিকে বৈঠকখানায় কি সর্বনাশ হচ্ছে কে জানে। তার বড় বৌমা এলে তাকে জিজ্ঞেস করলেন। তিনি বললেন, গুরুচরণ ঠাকুরপোকে কি তোমার শ্বশুরমশাই খুব অপমান করছেন দেনা শোধ নিয়ে? বড় বৌমা বলল, ললিতার মামাবাবু টাকা শোধ করে দিতে এসেছেন মা। গিন্নিমা বললেন, শোধ? ঠাকুরপো এত টাকা পেলেন কোথায়? ওই বৈঠকখানায় গুরুচরণবাবু বললেন, টাকাটা আমায় যে দিয়েছে তার নাম বলা বারণ আছে। নায়েব মশাই বললেন, হ্যাঁ, তোমার ঘরে অতগুলো সমর্থ মেয়ে, তোমার দুঃখে তো অনেকেরই প্রাণ কাঁদবে। গুরুচরণবাবু মাথা নিচু করে দাঁড়িয়েছিলেন। নায়েব মশাই বললেন, তা কত সুদে ধার দিল শুনি? গুরুচরণবাবু বললেন, সুদের কথা তো এখনো কিছু বলেননি। নায়েব মশাই বললেন, বলো কি? তবে কি অন্য কিছুর বিনিময়ে টাকা? তোমার মতো 60 টাকা পাওনার কেরানিকে তো কেউ এমনি এমনি টাকা ধার দেবে না। গুরুচরণবাবু হাত জোড় করে বললেন, বিশ্বাস করুন, আমি কোনো অধর্ম করিনি। আমি তো শুধু দেনা শোধটুকুই করতে এসেছি। আপনার দয়ার ঋণ কোনো দিন আমি শুধতে পারবো না। এই বলে তিনি তার বাড়ির দলিলটা নিয়ে চলে গেলেন। নায়েববাবুর খাজাঞ্চি বললেন, সত্যি মিথ্যে জানি না বাবু মশাই, তবে ওই ব্রাহ্মবাড়ির নিখিল সেন, তার শালা গিরিনের সঙ্গে আজকাল বোস মশাইয়ের বেশ খাতির হয়েছে। সেই ছোড়া এই বাড়িতে খুবই যাতায়াত করছে দেখছি। নায়েব মশাই বললেন, ঘরে সমর্থ মেয়ে, ভাগ্নি, বেজাতের বেটা ছেলে বাড়িতে যাতায়াত, দেখি সমাজের জল চলে কি করে গুরুচরণের। আমার মুখের উপরে টাকা ছুড়ে দেওয়া। আসলে বাড়িটার দেনা শোধ করে দেওয়ায় গুরুচরণবাবু বাড়িটা হাতছাড়া হয়ে গেল, আর সেই জন্যই নায়েব মশাইয়ের রাগের শেষ নেই। এরপর শেখর গেল গুরুচরণবাবুর কাছে, তার সাথে দেখা করে প্রণাম করে আসতে, কারণ পরশুই তারা মাকে নিয়ে পশ্চিমে চলে যাচ্ছে। গিয়ে দেখলো সেখানে গিরিন বসে আছে। গিরিন শেখরকে বলল,
আমার নাম গিরিন। এই বাড়িতে আপনার নাম এত শুনেছি, তাই পরিচয় করার ইচ্ছে ছিল। শেখর বলল, আমিও আপনার নাম অনেক শুনেছি। তাস খেলার ব্যাপারে আপনার নাকি সম্যক জ্ঞান আছে। গিরিন বলল, আপনার কি উৎসাহ আছে নাকি? শেখর বলল, বিন্দু মাত্র না। আড্ডা, তাস, পাশা, তিনই কর্মনাশা। ছেলেবেলা থেকে জেনেছি। আমাদের কর্ম করে খেতে হয় গিরিনবাবু। পৈতৃক ভরসা করায় পুরুষকার দেখি না। সেই সময় ললিতা চা নিয়ে এলো, গুরুচরণবাবু আর গিরিনের জন্য। গিরিন বলল, শেখরবাবু খাবেন না? ললিতা বলল, ও চা খায় না। গিরিন বলল, ও শুনেছি বটে। মশাই দেখছি নিজেও চা খান না, আর ললিতাকেও এই রসে বঞ্চিত রেখেছেন। শেখর আবার রেগে গিয়ে বলল, আপনার কোথাও ভুল হচ্ছে গিরিনবাবু। ললিতাকে আমি কোনোদিনই নিষেধ করিনি, কেবল বলেছি আমি চা পছন্দ করি না। শেখর বলল, খুড়ো, আপনার তো তাহলে আর কোনো চিন্তার কারণ রইল না। গিরিনবাবু যখন ললিতার বিয়ের দায়িত্ব নিয়েছেন, আশা করছি সুখবর শিগগির পাব। ললিতা ঘর থেকে বেরিয়ে গিয়ে দরজার আড়ালে দাঁড়িয়ে রইল। আবার মনে মনে রেগে গিয়ে শেখর উঠে চলে যাওয়ার সময় ললিতাকে দেখেও কোনো কথা বলল না। ললিতা নিজেই ডেকে বলল, আজ গিয়ে তাহলে বাকিটুকু গুছিয়ে আসবো। শেখর বলল, আমি গুছিয়ে নিয়েছি। আমাকে এবার নিজে নিজেই অভ্যাস করতে হবে। আমার বউ যদি এরকম গুছুনে না হয়। ললিতা বলল, তবে যেতে বারণ করছো? তুমি না বড্ড নিষ্ঠুর। চলে গেল শেখর। ফিরে আসি মুঙ্গের স্টেশনে। সব ট্রেন বন্ধ শুনে শেখর বলল, নিয়তি ঠাকরুন আজ বোধ করি খানিক মশকরার মেজাজেই রয়েছেন। ললিতা বলল, তোমাকে আমার জন্য এখানে আটকে থাকতে হবে না শেখরদা। নিজের রুচির বিরুদ্ধে কোনো কাজ তোমাকে করতে হবে না। স্টেশন মাস্টার তো তোমায় নিয়ে নিজের বাড়ি যেতেই পারেন, বল। শেখর বলল, তার মানে আমি স্টেশন মাস্টার এখান থেকে চলে যাব, আর তুমি সারা রাত আর এই স্টেশনে একাই থাকবে? ললিতা বলল, অসুবিধা কিছু নেই, দরজা ভিতর থেকে বন্ধ করে নেব, আর ভোর অবধি তো ঘুমিয়েই কেটে যাবে। শেখর বলল, তোমার মনে হয় আমি তোমাকে একা রেখে এখানে চলে যাব? ললিতা বলল, সে অভিজ্ঞতা তো আমার জীবনে এই প্রথম নয় শেখরদা। শেখর বলল, সেদিন যা ঠিক ছিল আমি তাই করেছিলাম। কোনোদিন ভাবিনি এই কথাগুলো নিয়ে আমাকে একদিন মুখোমুখি হতে হবে। সেদিন যা ঘটেছিল তার জন্য তুমি আমাকে দায়ী করতে চাও? ললিতা বলল, তোমাকে দায়ী? কোন অপরাধে? আমাকে একা ফেলে যাবে না এমন প্রতিজ্ঞা তো তুমি কখনো করনি শেখরদা। তবে তোমায় দায়ী করব কেন? এই কথা শুনে শেখর উঠে চলে গেল। একা বসে ললিতার মনে পড়ল তার মামা তখন বেশ অসুস্থ। ডাক্তার এসে বলেছিলেন তার জলবায়ুর পরিবর্তনের প্রয়োজন। গিরিনকে নিয়ে মুঙ্গেরে বাসায় যেতে বলা হয়েছিল। শেখর এলে সেখানে গিরিন আর ললিতাকে কথা বলতে দেখে রেগে আবার চলে গেল। শেখরের মনে এই গিরিনকে নিয়ে ললিতার জন্য জমে আছে এক রাশ অভিমান। স্টেশনে বসে বেশ ভয় লাগছিল ললিতার। শেখর ফিরে এলে হঠাৎ বলে ফেলল, আমাকে একা ফেলে রেখে কোথায় চলে গেছিলে শেখরদা? তারপর নিজেকে একটু সামলে নিয়ে বলল, আমি তো ভাবলাম হঠাৎ নিজের জিনিসপত্র ফেলে দিয়ে কোথায় রওনা দিলে। ভাবলাম আমি কি তোমায় ভয় পাওয়ার মতো কিছু বলে ফেললাম। শেখর কাছে এসে বলল, তোমায় একা ফেলে আজ আর চলে যাব না ললিতা, ভরসা রাখতে পারো। কাল সকাল অবধি আমি তোমার সাথেই আছি, ভয় নেই। ললিতা বলল, বড্ড ক্লান্ত লাগছে তোমাকে, চাইলে একটু ঘুমিয়ে নিতে পারো। শেখর বলল, না, চলো দুজনে মিলে রাতটা জেগেই কাটাই। ললিতার আবার মনে পড়ল কথা ছেড়ে মুঙ্গের চলে আসার দুদিন আগে ললিতা আর কালী গেছিল শেখরের সঙ্গে দেখা করতে। ললিতা কথা বলেনি। শেখর বলল, তোমাদের তো পরশু যাওয়া। কালী বলল, আমরা তোমায় প্রণাম করতে এলাম। ললিতাকে শেখরের মা একটি শাড়ি দিয়েছিল, সেটা আর সেই শেখরের দেওয়া আলমারির চাবির গোছাটা নিয়ে এসেছে ফেরত দেওয়ার জন্য। কালী বলল, দিদি বলেছে কাল সন্ধেয় পথে পথে সকলের সঙ্গে ঘুরবে। ইংরেজরা তো বাংলা ভাগ করেই দিয়েছে। কাল অরন্ধ, সবাই পথে পথে ঘুরে মিছিল করবে, রাখি পরাবে। আমি আর
শেষ দিয়েও সেদিন ওখানেই থাকবো। আমাদের বোধহয় আর কলকাতা ফেরা হবে না শেখরদা। শেখর বলল, কেন হবে না? নিশ্চয়ই হবে। শেখর চাইলো কালীকে নিচে পাঠিয়ে ললিতার সঙ্গে কিছু কথা বলবে, কিন্তু ললিতা সেটা চাইল না। দুজনে শেখরকে প্রণাম করল। শেখর হতাশ হয়ে প্রচণ্ড দুঃখে কষ্টে বলল যে তবে আর পারা গেল না ঠেকাতে। এই ভাগাভাগি আর ঠেকানো গেল না। একরাশ যন্ত্রণায় দুজনের চোখেই জল এলো। ধীরে ধীরে বেরিয়ে গেল ললিতা। স্টেশনে বসে শেখর বলল, কেবল আমিই তোমাকে একলা ফেলে চলে গেছিলাম ললিতা? তুমি কি করেছিলে? ললিতা বলল, বড্ড ইচ্ছে করছে আজ তোমাকে সব খুলে বলি, সেই সব কিছু যা তুমি জানো না। ঠিক তখনই সেখানে গিরিন বাবু এলো। তাকে দেখে শেখর পিছন ফিরে আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে রইল। গিরিন শেখরকে দেখতে পায়নি। গিরিন এসে বলল, যাক, তুমি এখানেই আছো। খবরটা পেয়ে আমি ছুটতে এসেছি। চলো, বৃষ্টিটা ধরে এসেছে, তোমার জিনিসপত্র গুছিয়ে নাও। গিরিন বলল, এতক্ষণ তোমাকে আটকে থাকতে হলো? ললিতা বলল, না না, অসুবিধা হয়নি। উনি ছিলেন তো, গল্প করেই সময় কেটে যাচ্ছিল। শেখর বলল, আসলে খানিক বিপদে পড়েই এই ওয়েটিং রুমে আসতে হয়েছিল। উনি উদার মনের মানুষ, তাই বসতে অনুরোধ করেছিলেন। এখনো শেখরকে চিনতে পারেননি গিরিন, কেননা শেখর পিছন ফিরেই দাঁড়িয়েছিল। গিরিন বলল, সে তো ভালোই হয়েছে, ওকে একা একা এতক্ষণ থাকতে হয়নি। আবার সেই বেদায় বেলা। আসছি বলে ললিতা আবার চলে গেল। এবার আসি মুঙ্গের রেল স্টেশনে দেখা হওয়ার 1 মাস পরের ঘটনায়। শেখরের সামনেই বিয়ে। তার বউরানী তার কাছে এসে বলল যে মা বলেছেন নতুন বউকে নিয়ে বিয়ের পর থেকে নিচের দক্ষিণের ঘরে থাকবে সে। শেখর বলল, এমন তো কথা ছিল না বউরানী। বউরানী বলল, সে তো অনেক কিছুই কথা থাকে না, আবার অনেক কিছুই কথা থাকে অথচ ঘটে না। শেখর বলল, তার মানে? বউরানী বলল, তুমি জানো ঠাকুরপো, ললিতা ও বাড়িতে এসেছে। বউরানী বলল, তাছাড়া ঘর পাল্টে যাওয়াই তো ভালো। এ ঘরে তোমার অনেক স্মৃতি, যা তুমি অস্বীকার করতে চাও। এই যে একটা নতুন মানুষ নিয়ে আসছো ঘর গোছাবার জন্য, তাহলে পুরনো মানুষটার কি করবে? এই ঘরটা না হয় তার স্মৃতি হয়েই থাক। শেখর বলল, ছাড়ো না বৌদি, সে এখন অন্যের স্ত্রী। এই তো সেদিন মুঙ্গের রেল স্টেশনে দেখা হলো তার সাথে। সে চমৎকার আছে, সুখে আছে। গিরীনবাবুও ছিল সেখানে। সে তো ললিতার জন্য প্রাণখানা দিতে শুধু বাকি রেখেছেন। বউরানী ঘর থেকে যাওয়ার সময় বলল, নিজেকে আপনার কাছে এভাবে পর করে দিও না ঠাকুরপো। যাওয়ার সময় বউরানী আরো বলল, জানো ঠাকুরপো, ললিতা নাকি মুঙ্গেরে হোস্টেলে থাকে, আবার বাঙালি মেয়েদের স্কুলে পড়ায়ও। এই কথা শোনার পর থেকে শেখর তার বউরানীর পিছন পিছন ঘুরছে আর বলছে, এ তোমার ভারী অন্যায় বউরানী। কথাটা আধখানা শেষ করে চলে এলে কেন? বউরানী বলল, কোন কথাটা? শেখর বলল, এই যে ললিতা হোস্টেলে থাকে। বউরানী বলল, বুঝবে বুঝবে, সব বুঝবে। ওদিকে ললিতা এসেছে শেখরের মায়ের সাথে দেখা করতে। তার মামি এখানকার এই বাড়িটা বিক্রি করে পাকাপাকিভাবে মুঙ্গেরে চলে যেতে চান, এই কথাখানা জানালো তাকে। সেখান থেকে বউরানী ললিতাকে নিয়ে এলো ঘরের ঘরে গল্প করবে বলে। ললিতা ঢুকতেই চাইছিল না। বউরানী তাকে টেনে ঢোকালো। একদিন যে ঘরে তার ছিল অবাধ যাওয়া আসা, আজ সেই ঘরেই ললিতা আড়ষ্ট হয়ে বসল। অন্যদিকে শেখরের কাছে এসেছে গিরিনবাবু। ললিতার মামা বাড়িটা যদি শেখররা কিনে নেয় তাহলে খুব ভালো হয়। শেখর বলল, আপনি এই বিষয়ে আমার মার সাথে কথা বলুন। গিরিনবাবু বলল, শেষ দিয়েও চাই আপনার বিয়ের আগে এই বাড়ি বিক্রি করে চলে যেতে। এই কথা শুনে শেখর বলল, শেষ দি? আপনি শেষ দি বলে কাকে ডাকছেন? গিরিনবাবু বলল, ললিতা। আগে ললিতাই বলতাম, এখন সম্পর্কে সে আমার দিদি হয়। শেখর বলল, তাহলে আপনার সাথে কার বিয়ে হয়েছে? গিরিন বলল, আমার সাথে কালীর বিয়ে হয়েছে। শেখর অবাক হয়ে বলল, কিন্তু সেরকম তো কথা ছিল না গিরিন। গিরিন বলল, হ্যাঁ তা ঠিক। বাবা মশাই চেয়েছিলেন আমার সাথে ললিতার বিয়ে দিতে, কিন্তু ললিতা রাজি হয়নি। সে আমাকে আলাদা করে বলেছিল যে সে বিবাহিতা, একরকম স্বয়ম্বর হয়েছে তার। তার পক্ষে আমাকে বিয়ে করাটা কোনোভাবেই সম্ভব নয়।
মুহূর্তের মধ্যে শেখরের কাছে সবকিছু পরিষ্কার হয়ে গেল। সে দৌড়ে গেল তার বউরানীর কাছে। বলল, তুমি সব জানতে, শুধু আমাকে বলনি। বউরানী বলল, কয়েকদিন আগেই আমি জেনেছি। এখানে আসার পর আমার কাছে সে আর কিছুই লুকোতে পারেনি। শেখর বলল, মা জানেন? গিরিনের সঙ্গে ললিতার বিয়েটা যে হয়নি এই অবধি জানেন। বউরানী বলল। শেখর বলল, আমাকে বলনি কেন? বউরানী বলল, কি বলতাম তোমাকে? কোন কথাটা তুমি জানো না? তুমি জানো না যে তোমরা মালা বদল করেছ? তুমি জানতে না যে সে তোমাকে স্বামী মেনেছে? তুমি জানতে না সে তোমাকে ভালোবাসে? তুমি জানতে না তার পক্ষে তোমাকে ছাড়া আর কাউকে বিয়ে করাটা সম্ভব ছিল না? শেখর বলল, কিন্তু আমাকে এই যন্ত্রণা দেওয়ার মানেটা কি ছিল? বউরানী বলল, এই শাস্তি তোমার প্রাপ্য ছিল। শেখর বলল, কি সাংঘাতিক মেয়ে! সেদিনই মুঙ্গের স্টেশনে এতটা সময় কাটালাম, একবারও কিছু বলল না। বউরানী বলল, সে বোঝাপড়া না হয় তোমরাই করে নাও। ওদিকে ললিতা শেখরের ঘরে একাই বসে আছে। সমস্ত স্মৃতিগুলো তার চোখের সামনে ভাসছে। হঠাৎ শেখর ঘরে ঢুকে দরজাটা বন্ধ করে দিল। ললিতা অপ্রস্তুত হয়ে বলল, এ কি শেখরদা, দরজা বন্ধ করলে কেন? শেখর বলল, কথা আছে। ললিতা বলল, আমার কোনো কথা নেই, যেতে দাও আমায়। তুমি আমার উপর জোর করতে পারো না শেখরদা। শেখর বলল, জোর কেবল তুমিই করতে পারো? ললিতা বলল, আমি জোর করব? কার ওপর? আমি কোনোদিন কারোর উপর জোর করিনি। লজ্জা করে না তোমার পর স্ত্রীর ওপর জোর করতে? এত নিচে নেমে গেছো তুমি? শেখর বলল, হ্যাঁ, নিচে নেমেছি। এত নিচে নেমেছি যে বউরানী বলেছে আমি নিজের কাছেই নিজে পর হয়ে গেছি। খুব লায়েক হয়েছ না তুমি ললিতা? ললিতা বলল, কাল দিনে তোমার বিয়ে, এভাবে দরজা বন্ধ করে অন্য মেয়ের সাথে? শেখর কথাটা থামিয়ে দিয়ে বলল, এই বিয়ে তো আর হতে পারে না ললিতা। ললিতা বলল, কেন হতে পারে না? সব ঠিক হয়ে যেতে পারে। তুমি বিয়ে করতে মাকে এখানে নিয়ে আসতে পারো, আর বিয়ে হতে পারে না? শেখর বলল, না, হতে পারে না। আমার বিভ্রম হয়েছিল। আমার মনের ঘরে আঁধার জন্মেছিল। আমি ভুলে গেছিলাম যে অনেক কাল আগে কৃষ্ণ চতুর্দশীর রাতে এই ঘরেই একটি মেয়েকে আমি মালা পরিয়েছিলাম। আমি অস্বীকার করতে চেয়েছিলাম যে আমি বিবাহিত, আমার স্ত্রী আছে। আমি ভীত ছিলাম, আমি কাপুরুষ, আমি বোকা, আমি দায়িত্ব জ্ঞানহীন। আমি দারুণ ভয় পেয়েছিলাম যখন শুনেছিলাম যে তোমরা ব্রাহ্ম হয়েছ। আমি ভেবেছিলাম তুমি যদি সত্যিটা বলে দাও তাহলে আমি কোথায় দাঁড়াবো। আমি সমাজে মুখ দেখাতে পারবো না। কেবল নিজের কথাই ভেবেছি বারবার। আমি বুঝতে পারিনি আমি কি করব। কেবল ভয়ে। ললিতা বলল, ভয়ে তুমি আমাকে ত্যাগ করলে। শেখর বলল, তারপর যখন শুনলাম তোমার সঙ্গে গিরিনবাবুর বিয়ে। ললিতা শেখরকে থামিয়ে দিয়ে বলল, কথাখানা শুনলে আর সেটাকেই সত্যি বলে মানলে। ভাবলে, বাহ, যা হবার ভালোই হয়েছে। ললিতা ঘাড় থেকে আমার নামলো। তুমি যা জানো তাই সত্যি বলে মানো শেখরদা। আমি পরস্ত্রী হয়েই থাকি। এভাবে কান্নায় যন্ত্রণায় চোখের জলে যখন মান অভিমান ভাঙার পর্ব চলছে, ঠিক তখনই বাইরে থেকে বউরানী দরজা ধাক্কা দিয়ে বলল, ঠাকুরপো, এভাবে কতক্ষণ পরস্ত্রীকে নিয়ে দরজা দিয়ে গল্প করবে তোমরা? চলো, তোমাদের দুটিকেই মা নিচে ডেকেছেন। দরজা খুলে দেখলো দুজনের চোখেই প্রচুর জল। দেখে বউরানী বলল, বাবা, এখানে তো কান্নার বন্যা জমে গেছে। চলো তোমরা দুটিতে নিচে। এরপর মান অভিমানের পালা শেষ হলো। তো বন্ধুরা, এভাবেই আজকের সিরিজের এক্সপ্লেনেশনটি আমি শেষ করছি। যদি এক্সপ্লেনেশনটি আমার ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক করে দেবে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ।